অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। একটা ছবি খেয়াল করো। প্রত্যেকটা মানুষই একই রক্ত মাংসে গঠিত, কোনো ব্যবধান নেই। জাতপাত এগুলো মানুষের সৃষ্টি। এই যে ব্যবধান, শ্রেণীগত ব্যবধান, এটা মানুষের সৃষ্টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বিলাসী গল্পে দেখানোর চেষ্টা করেছেন মানবের যে প্রেম, একদিকে বিলাসী মৃত্যুঞ্জয়, অন্যদিকে খোঁড়া এবং গ্রামের মানুষ, একদিকে অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার ধর্মীয় গ্রামী, অন্যদিকে এগুলোর ঊর্ধ্বে উঠে বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রেম এই গল্পে রূপায়িত হয়েছে। গল্পটি প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। অ্যাডমিশনে একটা প্রশ্ন এসেছিল যে বিলাসী গল্পটা প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়। উত্তর হবে ভারতী পত্রিকায়। এবং ন্যাড়া নামের এক যুবকের জবানিতে এই গল্পটি বিবৃত হয়েছে। ন্যাড়া আমরা বলেছি, এই ন্যাড়া বলতে শরৎচন্দ্র নিজেই। এবং এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে, আমরা এটাও বলেছি। এবং এই গল্পে দেখানো হয়েছে অসাধারণ প্রেমের মহিমা। ব্যতিক্রম ধর্মী দুটা মানুষ, একজন কায়স্থ, একজন সাপুড়ে। এই যে শ্রেণীগত ব্যবধান, জাতিগত ব্যবধান, এর মধ্যে প্রেমের দ্বারা একজন আরেকজনের হৃদয়কে জয় করে নিয়েছে বিলাসী মৃত্যুঞ্জয়কে, এবং ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। এই যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যে এক জাতের এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিয়ে করতে পারবে না, ব্রাহ্মণ কায়স্থকে বিয়ে করতে পারবে না, এই যে ব্যবধান, এই সংকীর্ণ সীমা, এই বিভেদকে তারা অতিক্রম করতে পেরেছে বিলাসী মৃত্যুঞ্জয়। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বর্ণনা করেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ লেখক কি কারো মুখে শুনে কথা বলছেন, তিনি কি নিজে দেখেছেন নাকি শুনেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কাহিনী বর্ণনার ক্ষেত্রে। লেখক সর্বদর্শী অবস্থান থেকে কাহিনী বর্ণনা করতে পারেন, অর্থাৎ তিনি নিজে সব দেখছেন। সর্বদর্শী মানে যিনি সবকিছু দেখেন, এরকম অবস্থা থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তিনি সবকিছু দেখেছেন, সেই বাস্তবতা থেকে তিনি লিখতে পারেন। আবার একজনের কাছ থেকে শুনে শুনে লিখতে পারেন। তো আমরা দেখব সর্বদর্শী অবস্থান থেকে যে গল্প উপন্যাস লেখা হয়, এর উদাহরণ হিসেবে লাল সালুকে বলা যায়, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পের উদাহরণ দেওয়া যায়। সর্বদর্শী বলতে যিনি সবকিছু দেখেন, তিনি মজিদ কি করবে সব জানেন, আল্লাদি কি করবে তিনি সব জানেন, ওদের মনের কথা সব জানেন, তিনি শুধু লিখে যাবেন। আবার এর বিপরীতে গল্পটি উত্তম পুরুষের ভাষ্যেও বর্ণিত হতে পারে। উত্তম পুরুষ তোমরা জানো, পুরুষ তিন রকম, উত্তম, মধ্যম, নাম পুরুষ। এক্ষেত্রে অর্থাৎ এইরকম গল্পে আমি আমাকে এই ধরনের সর্বনাম এসে যায়। যেমন অপরিচিতা গল্পে তোমরা দেখেছ আজ আমার বয়স 27 বছর। এই যে লেখক এখানে বা অনুপম এখানে আমার বয়স ব্যবহার করছে, এটাকে উত্তম পুরুষের বর্ণনা ভঙ্গি বলা হয়। বিলাসী গল্পে এরকম আমরা দেখব যে লেখক নিজেই এক কথক হয়ে উঠেছেন, একটা চরিত্র হয়ে উঠেছে এই গল্পের। আমরা দেখব এই সংকলনের অপরিচিতা, আহ্বান, তাজমহল, এই গল্পগুলো উত্তম পুরুষের বর্ণনা ভঙ্গিতে করা হয়েছে। বিলাসীর গুণাবলী, এখানে সে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী, সেবাব্রত যার, এরকম, যিনি শরৎ সাহিত্যের অন্যান্য নায়িকাদের মতোই উজ্জ্বল, খুবই নামকরা, যে প্রেমের জন্য বেছে নিয়েছিল স্বেচ্ছা মৃত্যুর পথ। মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, এজন্যই মৃত্যুঞ্জয় মারা গিয়েছে, এ কারণ সেও মৃত্যুবরণ করেছে। মৃত্যুঞ্জয় ছাড়া তার জীবনটাকে অসহ্য মনে হয়েছে, আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা এবং যে গোলামী অবস্থা, সেই বাস্তবতা। তার মানে একদিকে মানবের যে গোলামী মুক্ত জীবন, বিপরীতে যে সমাজের রক্ষণশীল বাস্তবতা পাশাপাশি অবস্থান করেছে, এবং মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রেম বা আমাদের চোখে বিশিষ্ট হয়ে উঠেছে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্র দেখব ন্যাড়া, যে গল্প কথক, তার জবানিতে গল্পটা বলা হয়েছে। বিলাসী এই গল্পের প্রধান চরিত্র, এর গুণগুলো দেখবে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী এবং সৎ, অবশ্যই সৎ। মৃত্যুঞ্জয় অনাথ, উদার, দৃঢ়চেতা,
ধৈর্যশীল এবং প্রেমিক বটে। প্রেমের কারণেই সে বিলাসীকে বিয়ে করেছিল এবং জাত বিসর্জন দিয়েছিল। মৃত্যুঞ্জয়ের খোঁড়া ছিল নিচু মনের মানুষ, অশিক্ষা কুশিক্ষায় পূর্ণ এবং সমাজের যাবতীয় নষ্টের মূল তারাই বলা যায়। এবারে আমরা মূল গল্পে চলে যাচ্ছি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। 1 ক্রোশ সমান 2 মাইলের কিছু বেশি। পাকা 2 ক্রোশ বলতে পরিপূর্ণ 2 ক্রোশ, তার মানে 4 মাইলেরও বেশি পথ হেঁটে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। 10-12 জন মানে লেখক একা যান না, সাথে 10-12 জন দলবদ্ধভাবে যান। যাহাদেরই বাটি পল্লী গ্রামে, বাটি বলতে বাড়ি, তাহাদেরই শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। আজ থেকে 100 বছর আগের কথা চিন্তা করো, তখন রাস্তাঘাট এরকমই ছিল, কাদা এবং কাঁচা রাস্তা, রৌদ্র বৃষ্টি সবসময় এদের জন্য কষ্টদায়ক ছিল। এই বাস্তবতায় তারা শিক্ষা অর্জন করেছেন। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, অর্থাৎ এতে একেবারে শূন্য পড়ে না, তবে খুব বেশিও লাভ হয় না। এদের এই লেখাপড়া দ্বারা শেষ পর্যন্ত খুব বেশি কিছু পাচ্ছে না। যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙ্গিতে হয়, তোমাদের বইতে ভাঙ্গিতে লেখা হয়েছে, এটা মনে রেখো, গল্পটা লেখা হয়েছে সাধু ভাষায়। এখানে যদি ভাঙ্গিতে লেখা হয়, চলিত রীতিতে লেখা হয়, এটাকে গুরু চণ্ডালী দোষ বলা হবে, যেটা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। আমরা এটাই না, আরো বেশ কিছু এরকম উদাহরণ পাবো। এটা ভাঙ্গিতেই হবে, কারণ এটা সাধু ভাষার গল্প। যেমন বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, ওখানে বাংলার লিখলে ভুল হবে, এখানেও ভাঙ্গিতেই লিখতে হবে। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। 4 × 8 আরো বেশি, কারণ 1 ক্রোশ সমান 2 মাইলেরও বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা। বৃষ্টির দিন কাদা এবং মেঘের জল, এবং গ্রীষ্মের দিনে কড়া সূর্য, মাথার উপর রৌদ্র আর ধুলার সাগর। এই কাদাই একটা পর্যায়ে ধুলায় রূপান্তরিত হয়। স্কুল থেকে ঘর, ঘর থেকে স্কুল, এভাবে যাতায়াত করতে হয়, আসা যাওয়া করতে হয়। সে দুর্ভাগ্য বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। মা সরস্বতী হিন্দু বিশ্বাস অনুসারে বাক দেবী, ইনি বিদ্যা দেবী, ইনি বিদ্যা দান করেন, বিদ্যা ও কলার দেবী। বর অর্থ আশীর্বাদ, ইনি বর দান করেন, আশীর্বাদ দান করেন, ফলে লেখাপড়া হয়। বলে তিনি লজ্জা পান, তিনি কিছু বুঝতে পারেন না কি করবেন। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। অর্থাৎ কৃতবিদ্য বলতে বোঝায় বিদ্যা অর্জন করেছে এমন, যে বিদ্বান হয়েছে, শিক্ষা লাভ করেছে, এরা গ্রামেই বসুক অথবা ক্ষুধার জ্বালায় অর্থাৎ চাকরি পেয়ে অন্য কোথাও যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে, তারা সফল হবেই হবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা, যাদের বলতে এখানে অর্থবিত্ত জাতি, এগুলোর দিক থেকে যারা সমাজের নিম্ন শ্রেণীতে আছে তাদেরকে যাদের বলা হয়েছে। তোমাদের বইতে 2টাই চন্দ্রবিন্দু দেওয়া আছে, তবে এখানে যাদের বলতে সমাজের নিম্ন শ্রেণীকে বোঝানো হয়েছে। কিন্তু যাদের সে জ্বালা নেই, এই যাদের বলতে যারা সমাজের উচ্চবিত্ত, যাদের টাকা পয়সা আছে, যারা বড় পরিবারের, যাদের সে জ্বালা নেই, তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা কেন গ্রাম ছেড়ে যান? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। অর্থাৎ সমাজের এই শিক্ষিত মানুষগুলো যদি সমাজে বসবাস করতে থাকতেন, তাহলে পল্লীর অবস্থা এত খারাপ হতো না। কারণ উজার বনে শিয়াল রাজা, যেহেতু শিক্ষিত লোকেরা চলে যায়, অতএব অশিক্ষিত মূর্খ কুসংস্কারাচ্ছন্ন এই মানুষগুলো সমাজের দলপতি হয় এবং তাদের ইচ্ছা মতো সমাজকে পরিচালিত করে। এভাবে সমাজের দুর্দশা আসে। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, তার মানে ম্যালেরিয়া ওই সময় অনেক মানুষ মারা যেত, একরকম জ্বর, সেটা না বাদই দিলাম, সে যাক। কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলে পুলে লইয়া
গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার সংখ্যা নাই। অর্থাৎ অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যান, এই কষ্ট সহ্য করার পরিবর্তে তারা শহরে চলে যান। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না। তাদের বলতে এখানে শিক্ষিত, যারা শিক্ষা লাভ করেছে, বিদ্যা অর্জন করেছে, আর্থিকভাবে উন্নত, সমাজের উচ্চ শ্রেণী, এদেরকে তাদের বলা হয়েছে। তারা আর গ্রামে ফিরে আসে না, কারণ শহর সুন্দর, সুবিধা বেশি। কিন্তু থাক এ সকল বাজে কথা, স্কুলে যাই, 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে। অপর্যাপ্ত বলতে বোঝায় প্রচুর পরিমাণে। বৈচি একরকম কাঁটাযুক্ত গাছ, এই গাছের ফল তোমরা ছবি দেখতে পাচ্ছ। এবং কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কাঁঠাল পাকলো, কাঁঠাল চুরি করার প্রয়োজনে কাঁঠাল পাকলো কিনা এ খোঁজ নিতে হয়। গ্রামে এটা অহরহ হয়, কাঁঠাল চুরি, ডাব চুরি, মুরগি চুরি এগুলো প্রায়ই হয়। কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। কলা পাকার সাথে কলা কেটে নেওয়ার একটা সম্পর্ক আছে। রম্ভা বলতে কলা বা কলা গাছও হতে পারে, কলার গাছ। আর বর্তমান বলতে বোঝায় মায়ানমারের মার্তাবান দ্বীপ। তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্তাবান দ্বীপ, মার্তাবান উপসাগর, এখানে একটা দ্বীপ আছে মার্তাবান। এই দ্বীপ থেকে আমদানিকৃত একটা কলার জাত, এটাকে বলা হয় মর্তবান কলা। খুবই সুস্বাদু, অনেক গুণ আছে, দেখে নিও। কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে। আনারস সবুজ থাকে, তবে যখন পাকে গায়ে রং ধরে তবে সেটা বাতি হয়েছে, পেকে গেছে। তো এটা চুরি করার উপযুক্ত সময়, এ কারণে তাদের খোঁজ রাখতে হয়। এবং কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। খেজুর গাছের এই যে মাথা, এখানে এই এলাকায় এখানে মিষ্টি খেজুর মেথি হয়, এটা সুস্বাদু, টেস্টি, এটা গাছ কাটলে খাওয়া যায়। কার আম পাকলো, কার কলা পেকেছে, এগুলো নিতেই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, আসল বিদ্যা বলতে যেটা মূল লেখাপড়া, সেটা আর তাদের খোঁজ নেওয়ার সময় হয়ে ওঠে না, কারণ স্কুলের সময়টা এগুলো করেই তাদের কেটে যায়। কামস্কাটকা রাজধানীর নাম কি? তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এখানে কামচাটকা এই উপদ্বীপ, এটা রাজধানীর নাম পেত্রোপাভলোভস্ক। এটা মূলত একটা উপদ্বীপ সাইবেরিয়ার অধীনে। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরাটাই সাইবেরিয়া, এটুকু রাশিয়ার অংশ বটে, তবে রাশিয়ার শতকরা 77% সাইবেরিয়া দখল করেছে। এখানে প্রচুর বরফ পড়ে বটে এবং এটা পার্বত্য এলাকা। তুন্দ্রা, তুন্দ্রা বলতে বোঝায় যেখানে প্রচুর তুষার পড়ে এবং এই যে এলাকায় বৃক্ষ নেই, এটাই বৈশিষ্ট্য। এবং দেখবো যে এটা সমতল ভূমি, বিশাল এলাকা, একই সাথে অনেক কিছু আছে। কোথাও পর্বত আছে, পাহাড় পর্বত আছে, কোথাও এরকম বন জঙ্গল আছে, আবার কোথাও বিস্তীর্ণ সমভূমি আছে। এবং এই দ্বীপে প্রচুর স্যামন মাছ পাওয়া যায়, এ কারণে এটাকে স্যামন মাছের দ্বীপ বলা হয়। প্রচুর পরিমাণে পাওয়া যায়, স্যামন মাছের দেশ বলা হয়, দেখে রেখো। এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে। সাইবেরিয়া তোমরা দেখতে পাচ্ছ পুরাটাই সাইবেরিয়া, রাশিয়ার 77% আমরা বলেছি। নানা খনিজ সম্পদে এটা সমৃদ্ধ এলাকা, রাশিয়ার খনিজ সম্পদের একটা বড় অংশ এখান থেকে আসে। তো এখানে বৈকাল হ্রদ আছে, লেক বৈকাল দেখতে পাচ্ছ এই এলাকায় আছে, লেক বৈকাল। এবং নানা কারণে এটা বিখ্যাত। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ যেটা, সেটাও এই এলাকায় অবস্থিত। বলে এগুলো দেখার সময়ই হয় না, কারণ হচ্ছে তারা কার মুরগি চুরি করবে, আম চুরি করবে, এগুলো দেখতে দেখতে তার সময়গুলো কেটে যায়। তোমরা রেলপথ দেখতে পাচ্ছ, ট্রান্স সাইবেরিয়ান যেটা দীর্ঘতম রেলপথ, সেটা এই এলাকায় অবস্থিত। কাজেই এক্সামিনের সময় এডেনকে জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর। পারস্যের বর্তমান নাম ইরান, ইরানের প্রাচীন নাম পারস্য। এখানে ইরান দেখতে পাচ্ছ, আর ইডেন হচ্ছে এইখানে, এটা ইডেন। কোথায় ইরান, কোথায় ইডেন? এটা ইয়েমেনের একটা বন্দর নগরী, গুরুত্বপূর্ণ এলাকা। এখানে দেখতে পাচ্ছ লোহিত সাগর এটা, আর এদিকে আছে আরাবিয়ান সাগর বা আরব সাগর, এর মাঝখানে এখানে এটাকে বলা হয় এডেন সাগর। এই বাস্তবতায় আর হুমায়ুনের বাপের নাম জিজ্ঞাসা করলে লিখিয়া দিয়ে আসি তোগলক খাঁ।
কিসের মধ্যে কি? হুমায়ুনের জন্ম হয়েছে 1508 খ্রিস্টাব্দে। মোগল দ্বিতীয় সম্রাট সম্রাট বাবরের পুত্র, আকবরের বাবা। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। আর এদিকে তোগলক খাঁ যারা শাসন করেছেন 1300 খ্রিস্টাব্দে, এই সময়গুলোতে, তোগলক কোনো মানুষের নাম না, এটা একটা বংশের নাম। তোগলক খাঁ হতে পারে না এই জন্য। তো বিদ্যা না থাকলে যেটা হয়, তারা সেই পরিচয় দিয়ে থাকে। একটা প্রশ্ন এসেছিল, তোগলক খাঁর উল্লেখ আছে কোন রচনায় এবং বিলাসী গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে, দেখে রেখো। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। 40-এর কোঠা বলতে এখানে নিজের প্রসঙ্গটা এনেছেন। সাধারণভাবে 40-এর কোঠা বলতে 40 থেকে 49 পর্যন্ত এই বয়সটাকে বোঝানো হয়। তো শরৎচন্দ্র গল্পটা যখন লেখেন তখন তার বয়স 42 বছরে পড়তে যাচ্ছে, সেই বাস্তবতাকে এখানে দেখানো হয়েছে। বলে ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে, কারণ এরপরে আর লেখাপড়া হয়নি, স্কুল থেকে চলে এসেছে, সারা জীবনেও আর পড়া হয়নি। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো দল বাঁধিয়া মতলব করি, মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি, অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। লেখাপড়া করে নিয়ে কথা বলি না, বরং মাস্টার নম্বর দেয়নি, ওই স্কুলে লেখাপড়া হয় না, এরকম অভিযোগ দায়ের করি। এই বাস্তবতায় অশিক্ষা কুশিক্ষার মধ্য দিয়েই ওই এলাকার মানুষ, ওই সমাজের মানুষগুলো বড় হয়েছে। আর সে কারণেই শিক্ষার আলো থেকে এবং প্রকৃত সত্য থেকে তারা বঞ্চিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। আমরা দেখব ওই সমাজের মানুষগুলো সত্য থেকে বঞ্চিত হয়েছে। ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। জোহান গথ একটা কথা বলেছেন, যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। তোমাদের সে স্বপ্ন সত্য হোক, স্বপ্ন যাত্রায় তোমরা দ্রুত ধাবিত হও, সাধনা করে যাও, সেই কামনা নিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।